আমাদের অনুষ্ঠান গল্প পাঠ। গল্প পাঠ করবেন নিহারুল ইসলাম, উজ্জ্বল রায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং আনসার উদ্দিন। আলোচনা করবেন সর্বাণী বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ রায়। এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন শ্যামলী আচার্য। ছোট গল্প পাঠ এই মুহূর্তে নিহারুল ইসলাম, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আনসার উদ্দিন এবং উজ্জ্বল রায় যারা রয়েছেন এই মঞ্চের আলোচনা, এই উত্তেজনাকে নিয়ে পিছনের দিকে চলে গেছেন মোটামুটি। তাদেরকে অনুরোধ করব, যদি ছোট গল্প পাঠের ব্যাপারে আপনারা একটু মনোযোগী শ্রোতা হয়ে ওঠেন, তাহলে যারা পাঠ করবেন, যারা আলোচনা করবেন, তারা একটু বেশি আনন্দ পাবেন হয়তো। নিহারুল ইসলাম, উজ্জ্বল রায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং আনসার উদ্দিন। আলোচনায় সর্বাণী বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত রয়ে গেছেন, চলে এসেছেন সন্দীপ রায়। আমরা সরাসরি গল্প পাঠে চলে যাই। যারা রয়েছেন আজকের গল্প পাঠে, কারোরই পরিচয় বা বিস্তারিত পরিচয় দেওয়ার মনে হয় প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকেই লেখক, আমরা প্রত্যেকেই পাঠক এবং তাদের প্রতি আমাদের নিবিষ্ট মনোযোগ থাকবেই। প্রথমে ডেকে নেব শ্রী নিহারুল ইসলামকে, তার গল্পটি শোনার জন্য। আমরা একটু যদি সামান্য নীরবতা এবং সামান্য একটু ধৈর্য যদি রাখি। গল্প দিগন্তের খোঁজে। লোকটা রোজকার মতো আজকেও মদ কিনতে বেরোবে। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সঙ্গে ঝড়। যেমন বৃষ্টির দাপট তেমনি ঝোড়ো হাওয়া, নিম্নচাপ। গতকালই টিভিতে আবহাওয়ার পূর্বাভাসে প্রচারিত হচ্ছিল বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে গাঙ্গেয় সমভূমি জুড়ে আগামী কদিন টানা বৃষ্টি চলবে। কয়েক বছর আগে পর্যন্ত এরকম সঠিক আবহাওয়ার সংবাদ আগাম দিতে পারত না কেউ। দেবে কি? তখন যে স্যাটেলাইট ছিল না, তবে খনা ছিল। খনা তার দীর্ঘ পর্যবেক্ষণে ফলে এই দুর্যোগকে আশ্বিনে ডাওর বলে অভিহিত করেছিল। শুধু তাই না, এ নিয়ে তার সিদ্ধ বচনও আছে, আজও তা লোকের মুখে মুখে ফেরে। যেমন শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। আজ শনিবার, তার মানে এ বৃষ্টি 7 দিন চলবে। লোকটা ভাবে, তাহলে 7 দিনের মদ একসঙ্গে তুলে রাখবে নাকি? আজ এমন বৃষ্টিতে মদের দোকান যদি খোলা না থাকে, লোকটার মনে সংশয় দেখা দেয়। সঙ্গে সঙ্গে সেই মনই আবার বলে ওঠে, মদের দোকান নিশ্চয়ই খোলা থাকবে, আবগারি ওয়েদার বলে কথা। তাছাড়া এই মদই এখন সরকারের রাজকোষ ভরানোর সহজ উপায়। যদিও বছরে যে 5 দিন মদের দোকান বন্ধ থাকে, মুখস্থ আছে লোকটার। যেমন মুখস্থ ছিল না যতদিন মুখস্থ ছিল না ততদিন অনর্থক কচ্চা দিয়েছে। 2 গুণ 3 গুণ দামে মদ কিনতে হয়েছে ব্ল্যাকারদের কাছ থেকে। লকডাউনের সময় তো 500 টাকার বোতল 3000 টাকায় কিনেছিল। যাই হোক, এইসব কারণে শেষ পর্যন্ত সে মদের দোকান বন্ধের 5 দিন মুখস্থ রাখতে বাধ্য হয়েছে। ওই 5 দিন হলো প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম ও গান্ধী জয়ন্তী। আচমকা ঝড় বৃষ্টির কারণে লোকটা আজ নিজের স্কুটিটা বের করতে পারল না, শুধু একটা ছাতা হাতে বেরিয়ে পড়ল। আজকাল রাস্তায় প্রচুর টোটো। এমন তুমুল ঝড় বৃষ্টির মধ্যে সেগুলি কোথাও হারিয়ে যায়নি, রীতিমতো রাস্তায় চলাচল করছে। লোকটা হাঁক ছেড়ে একটাকে দাঁড় করালো, জিজ্ঞেস করলো, ভাই যাবে? টোটো চালক টোটো দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? লোকটা বলল, ওই বাস স্ট্যান্ড পর্যন্ত, প্রিয়াঙ্কা হোটেল। টোটো চালক বলল, যাব, 30 টাকা ভাড়া লাগবে কিন্তু। লোকটা বলল, 30 টাকা? আমি তো 20 টাকায় সেখানে যাই, আবার এখানে ফিরেও আসি। টোটো চালক বলল, দেখছেন না কেমন বৃষ্টি? অন্য কেউ হলে 50 টাকা চাইতো, কিন্তু আপনি আমার পরিচিত। তাছাড়া এর আগে আপনি আমার টোটোতে অনেক দিন সেখানে চড়েছেন, আবার ফিরেও এসেছেন, এই জন্য আমি গর্ববোধ করি। লোকটা চমকে উঠল, জিজ্ঞেস করলো,
করো মানে কেন গর্ব বোধ করো? তুমি কি আমাকে চেনো? টোটো চালক বলল, কেন চিনব না? আপনি একজন লেখক মানুষ, সন্ধে হলে আপনার মদের দরকার হয়। আগে একে তাকে দিয়ে মদ কিনে আনাতেন। ইদানিং কি হয়েছে জানি না, দেখছি আপনি নিজেই যাচ্ছেন, মদ কিনে আনছেন, হয় আপনার স্কুটি চড়ে, না হয় ভাড়ার টোটো চড়ে। এর আগেও আপনি আমায় টোটোয় চড়েছেন, আজ নিয়ে 4 বার আপনি আমার টোটোয় চড়বেন। তৎক্ষণাৎ লোকটা কিছু বলল না, টোটোয় চড়ে বসলো। টোটোটা চলতে শুরু করলো। ঝড় বৃষ্টির প্রকোপ আরও বেড়েছে। সরি, আমি ঠান্ডা লাগিয়ে ফেলেছি, যার কারণে পড়তে আমার অসুবিধা হচ্ছে। তৎক্ষণাৎ লোকটা কিছু বলল না, টোটোয় চড়ে বসলো। টোটোটা চলতে শুরু করলো। ঝড় বৃষ্টির প্রকোপ আরও বেড়েছে, কিন্তু ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, ওরা এগিয়ে চলেছে। একটা টোটো আর তাতে 2 জন মানুষ, একজন টোটো চালক আর একজন লেখক। লেখক বলতে শখের লেখক, মত না হলে সে আবার লিখতে পারে না। ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ডের সাদা পাতাটা খুলে বসলে চরিত্র তার ধারে কাছে আসে না, অথচ যখন পেগ সাজিয়ে বসে গল্পের চরিত্ররা এসে তার চারপাশে ভিড় করে। এ বলে আমায় লেখ, ও বলে আমায় লেখ। এক পেগ মদে চুমুক দিতে দিতে সে কাকে তার গল্পের চরিত্র করবে স্থির করে ফেলে। এ ব্যাপারে তখন তার কোনো পক্ষপাতিত্ব থাকে না। টোটোটা এগিয়ে চলেছে কাস্টমস অফিস, পদ্মা ভবন, সন্ন্যাসীতলা পেরিয়ে মল্লিকপুর, নেতাজি মোড়ের দিকে। তার আগে ঘোষের চায়ের দোকান। এমন দুর্যোগে সেখানেও বাইকের ভিড়। টোটো চালক বিরক্ত হয়, বলে ওঠে, এই জায়গাটা যাচ্ছে তাই, সব সময় এত ভিড়, কী যে আছে ঘোষের চায়ে? লোকটা বলল, নেশা নেশা নেশা, দেখছো না রাজনীতির নেতারা আজকাল নিজেদের জনপ্রিয়তা বাড়াতে নিয়ম করে চায়ে চর্চার আড্ডা বসাচ্ছে সকাল সন্ধে। টোটো চালক কিছু বলবে ভেবেও বলতে পারে না। ততক্ষণে তার টোটোটা প্রিয়াঙ্কা হোটেলের সামনে এসে গেছে। সেখানে সে তার টোটো থামিয়ে বলল, স্যার চলে এসেছি, যান আপনার জিনিস নিয়ে আসেন, আমি টোটোটা ঘুরিয়ে লাগাচ্ছি। গল্পে গল্পে লেখক খেয়াল করেনি যে সে তার গন্তব্যে চলে এসেছে। টোটো চালকের কথায় তার খেয়াল হয়, আর টোটো থেকে নেমে ছুটে যায় মদের কাউন্টারের দিকে। প্রায় সঙ্গে সঙ্গে ফিরেও আসে। টোটোতে চড়ে চালককে বলে, আমি কিন্তু এখনই বাড়ি ফিরবো না, তোমার টোটোতে চড়ে ঘুরে বেড়াবো। টোটো চালক অবাক বিষয়ে জানতে চায়, এই দুর্যোগে আপনি কোথায় ঘুরবেন স্যার? লেখক বলল, রাস্তায়। অন্যদিন একটা পাইট কিনলেও লেখক আজ একটা খাম্বা কিনেছে। তার ইচ্ছে হয়েছে এই টোটো চালককে নিয়ে সে রাস্তায় ঘুরে বেড়াবে, ঘুরে বেড়াতে বেড়াতে দুজনে একসঙ্গে মদ্যপান করবে, খুব আনন্দ করবে আজ। সেই মতো টোটো চালককে লেখক বলল, সামনে ফুড প্লাজায় একটু দাঁড়াও তো। টোটো চালক দাঁড়ালো সেখানে। লেখক নেমে গিয়ে ফুড প্লাজা থেকে একটা 2 লিটার জলের বোতল, 2টি প্লাস্টিকের গ্লাস আর একটা কাজুর প্যাকেট নিয়ে আবার ফিরে এলো টোটোতে। টোটো চালক জিজ্ঞেস করলো, তাহলে এখন কোন দিকে যাবেন স্যার? লেখক বলল, তোমার যেদিকে ইচ্ছে। এই কথা শুনে টোটো চালক সোজা দেওয়ানসরাই মোড়ের দিকে এগিয়ে চলল তার টোটো নিয়ে। ভবানীপুর মোড় পেরিয়ে শমশেরপুর মোড় আসতেই ঝড় বৃষ্টির বেগ দেখে লেখক টোটো চালককে কোনো গাছের নিচে টোটো দাঁড় করাতে বলল। ওই একটা শিমুল গাছ, প্রবীণ বৃক্ষ। টোটো চালক সেই গাছের নিচে গিয়ে তার টোটোটা দাঁড় করালো। আশপাশে অনেক দোকান, কিন্তু বৃষ্টির কারণে সব দোকানই বন্ধ আজ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দুর্যোগের কারণে বিদ্যুৎ নেই, আছে বলতে শুধু টোটোর হেডলাইটের আলো। লেখক বলল, আজ তাহলে এখানেই আনন্দ হোক। টোটো চালক বলল, তাই হোক, টোটোর ভেতরে আলোটা জ্বালিয়ে দিতে হবে। লেখক বলল, না, আলো আনন্দ নষ্ট করে, বলেই সে গ্লাসে মদ ঢালতে শুরু করলো। পাশের সিটে টোটো চালককে ডেকে নিল। শুরু হলো তাদের মদ্যপান, সেই সঙ্গে গল্প। চারদিক অন্ধকার হলে হবে কি, লেখক আর টোটো চালক টোটো চালকের গল্পে শিমুলতলা আলোকিত হয়ে উঠল এমনই যে তারা ভুলে গেল তার চারপাশে ঘটমান প্রকৃতির তাণ্ডবের কথা। কতক্ষণ কে জানে, হঠাৎ লেখকের মদ ঢালা বন্ধ হয়ে যায়, এমনকি তার মুখে কথাও হারিয়ে যায়। টোটো চালক ব্যাপারটা লক্ষ্য করে জিজ্ঞেস করলো, স্যার কী হলো আপনার, কিছু বলছেন না যে, চুপ করে আছেন কেন?
উত্তরে লেখক যে কিছু বলবে সে সময়টুকু দিল না টোটো চালক। সে আবার জিজ্ঞেস করলো, স্যার আপনার শরীর খারাপ করছে নাকি? লেখক বলল, না শরীর খারাপ করছে না, শরীর ঠিকই আছে, তবে আমি বোধহয় আমার বোধ হারিয়ে ফেলছি। টোটো চালক চমকে উঠল, কি বলছেন স্যার, বোধ হারিয়ে ফেলছেন? হ্যাঁ, আমি আমার বোধ হারিয়ে ফেলছি, এই তো আমি বুঝতে পারছি না আমি কে। টোটো চালক চমকালেও ভয় পায় না, সে এই লোকটাকে চেনে। লেখক মানুষ এমনই হয়, আত্মভোলা, এমনিতে রাস্তায় দেখা হলে চিনতে পারে না, যেমন আজকেও চিনতে পারেনি, এখনও চিনতে পারছে না। কিন্তু লেখক নিজেকেই নিজে চিনতে পারছে না, ব্যাপারটা বড্ড গোলমেলে লাগে টোটো চালকে। সে থতমত খায়, তবু বলে, আপনি তো স্যার একজন লেখক। লেখক চিৎকার করে বলে উঠল, না না, আমি লেখক নয়, আমি একজন খুনি। টোটো চালক চমকে ওঠে, বলে, খুনি? আপনি কাকে খুন করেছেন স্যার? হ্যাঁ, আমি একজন খুনি। অনেক দিন আগে আমি এখানে একজনকে খুন করেছিলাম, কেউ দেখেনি, তবে যাকে খুন করেছিলাম তার লাশ আমার অজান্তে কোথায় গায়েব হয়ে গিয়েছিল, সেই থেকে ওই লাশটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। টোটো চালক বলল, আপনার কথা ভুল হচ্ছে স্যার, আপনি যে একজন লেখক সেটা আমি খুব ভালো করে জানি। ততক্ষণে লেখক পৌঁছে গেছে তার কৈশোর বেলায়। তখন সে পরিবারের সঙ্গে গ্রামে বাস করত, আর এটাই ছিল তার স্কুল যাতায়াতের একমাত্র পথ। তেমনই একদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল সাইকেলে চড়ে। তার স্পষ্ট মনে পড়ছে, ঠিক এই জায়গায় রাস্তার উপর অনেকগুলি পায়রা চড়ছিল। তাকে আসতে দেখে প্রায় সব পায়রা উড়ে গেলেও একটি পায়রা তার সাইকেলের চাকায় পিষ্ট হয়েছিল। এ কি ঘটলো বলে সে তৎক্ষণাৎ সাইকেল থামিয়ে পায়রাটির দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু পায়রাটিকে খুঁজে পায়নি, বদলে রাস্তায় চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখেছিল। সেই দৃশ্য হঠাৎ স্মৃতিতে ভেসে উঠতেই লেখকের আজ এই অবস্থা। লেখক ভাবছে, তাহলে সেদিন পায়রাটিকে শেষ পর্যন্ত কি হয়েছিল? লেখক বিড়বিড় করে কিছু বলে যাচ্ছে, টোটো চালক শুনছে ঠিকই, কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না। তাহলে সে এখন কি করবে? অগত্যা সে নিজেই বোতল থেকে গ্লাসে এক পেগ মদ ঢেলে জল না মিশিয়ে এক ঢোকে গিলে নেয়। তার গলা থেকে বুক জ্বলে যায়, সে থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত সে একটা বিড়ি ধরায়। বিড়িতে টান মেরে যেন একটু স্বস্তি পায়। আরও একটু স্বস্তি পেতে সে বিড়িতে দ্বিতীয় টান মেরে লেখককে জিজ্ঞেস করে, ঠিক কোথায় খুন করেছিলেন বলুন তো? ওই যে রাস্তার উপর, বলে লেখক অন্ধকারে অঙ্গুলি নির্দেশ করে। এসব দেখে শুনে টোটো চালক বিভ্রান্ত হয় না। এই অবস্থা থেকে লেখকের মুক্তির পথ খোঁজে, কিংবা নিজের বলে, আসুন স্যার খুঁজে দেখি। লেখক বলল, এখন খুঁজে কাজ নেই, দেখছো না কেমন অন্ধকার সব কিছু, বরং কাল দিনের আলোয় খুঁজবো, এখন আমাকে এক পেগ মদ দাও। টোটো চালক ভয় না পেলেও ঘাবড়ে গিয়েছিল। এখন লেখকের কথা শুনে কিছুটা হলেও স্বস্তি পেল। যাক, লেখক তাহলে সুস্থ আছেন, তিনি তার বোধ ফিরে পেয়েছেন। টোটো চালক তাড়াতাড়ি এক পেগ মদ ঢেলে গ্লাসে এগিয়ে দিল লেখকের হাতে। লেখক সেটা হাতে নিয়ে গট করে এক চুমুকে গিলে নিল, তারপর একটা সিগারেট ধরালো। তাদেরকে টোটো চালক জলদি বলল, চলুন স্যার, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিই। লেখক উচ্চস্বরে বলে উঠল, আমার বাড়ি নয়, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, রাত্রিটা আজ আমি তোমার বাড়িতেই কাটাতে চাই। এবারে টোটো চালক বলল মহাফ্যাসাদে। লেখক বলে, কি লেখক তার বাড়ি যাবেন? তার বাড়িতে রাত কাটাবেন কেন? যদিও টোটো চালক লেখককে সে কথা জিজ্ঞেস করতে পারল না, তার মনের প্রশ্ন মনেই থেকে গেল। তার অস্বস্তি শুরু হলো, এত বড় মাপের মানুষকে সে তার বাড়িতে নিয়ে যাবে কি করে, আর নিয়ে গেলে রাখবে কোথায়? ঘর তো তার একটাই। টোটো চালক ভাবতেই আছে। লেখক আবার বলে উঠল, কি হলো, আমাকে নিয়ে চলো তোমার বাড়ি। টোটো চালক অগত্যা বলতে হলো, চলুন স্যার, নিয়ে যাচ্ছি। শমশেরপুর মোড় এমনই একটি মোড় যেখান থেকে চারদিকে চারটি রাস্তা চলে গেছে দিগন্ত খুঁজতে। একটা রাস্তা সোজা দেওয়ানসরাই হয়ে রাজারামপুর গঙ্গার পাড়ে শ্মশানঘাটের দিকে, দ্বিতীয় রাস্তাটি বাম দিকে শমশেরপুর হয়ে গণেশপুরের দিকে, তৃতীয়টি ডান দিকে দুর্গাপুর হয়ে বিরামপুর কবরস্থানের দিকে। সেই দিকেই টোটোটা এগিয়ে চলল আপন মনে। বৃষ্টি ধোয়া কংক্রিট ঢালাই রাস্তা, টকটক করছে, দুপাশে প্রচুর গাছ। বৃষ্টি পেয়ে গাছগুলি সতেজ হয়ে উঠেছে। টোটোর হেডলাইটের আলোয় লেখক সব কিছু দেখছে, এমনকি একটি পায়রা উড়ে যাচ্ছে টোটোটার আগে আগে। লেখক সেটাও লক্ষ্য করছে। তার মনে হচ্ছে পায়রাটা যেন টোটোটাকে পথ দেখাচ্ছে। তাহলে কি সেই পায়রা? এটা কি সেই পায়রা একদিন বিকেলবেলায় তার সাইকেলের চাকায় পিষ্ট হয়েছিল? লেখক ঠিক বুঝতে পারে না। যদিও এখন আর বৃষ্টি পড়ছে না, ঝড় বইছে না, তবে হালকা হাওয়া দিচ্ছে। এসবের মধ্যেই
পায়রাটাকে লক্ষ্য রেখে টোটোটা এগিয়ে চলেছে গন্তব্য নয় দিগন্তের খোঁজে। নমস্কার। নিহারুল ইসলাম গল্প পাঠ করলেন, তারপর আনসার উদ্দিনকে ডেকে নিচ্ছি। আর দুটি গল্প পরপর আলোচনার জন্য আমি মনে করিয়ে দিচ্ছি সন্দীপ রয়েছেন আমাদের সঙ্গে, সন্দীপ রায়। দুটি গল্প পরপর আলোচনা করবেন সন্দীপ রায়। আনসার উদ্দিন। নমস্কার। গল্পের নাম গুগলি চোখি মেয়ে। গুগলি চোখি মেয়ে, যেসব মেয়েদের চোখ ছোট ছোট, মানে গেঁড়ে গুগলির মতো, ওই যে একটা গোলাকার ছোট্ট একটা থাকে, মোটকি থাকে, ওই রকম চোখ। সাইকেল চড়ে দিলবাসপুরের মকবুল শ্বশুর বাড়ি যাচ্ছে। তার বিয়ে হয়েছে আকন্দপুর। আকন্দপুর গ্রাম তার গ্রাম থেকে অনেকটা দূর। পথঘাট এতটাই আঁকাবাঁকা যে সাপের মতো চলতে হয়। কখন কোন বাঁকের মুখে অন্য কারোর সঙ্গে ধাক্কা লাগে তা আগাম ঠাওর করা যায় না। এছাড়াও আছে ছাগল মুরগি চাপা পড়ার ভয়। সেবার একবার হঠাৎ করে বাঁকের মুখে একটা মুরগি চাপা পড়ে গেল সাইকেলের চাকায়। মুরগিটার কোনো দোষ ছিল না, তাকে তাড়াচ্ছিল একটা মরগ। প্রাণ বাঁচাইতে উঠতে উঠতে চাকার তলায় আছড়ে পড়ল। এমতো অবস্থায় মকবুল কী বা করতে পারে? অসহায় মুরগিটার শুধু শুধু জান গেল। যে দেশের মেয়েরা প্রতিদিন ধর্ষিতা হচ্ছে, সেখানে মোরগে তাড়া খাওয়া একটা মুরগির এই অপমৃত্যু কি এমন আলোচনার বিষয় হইতে পারে? তবে এও এক ধরনের খুন। অনিচ্ছাকৃত খুনেরও বিচার হয়, জেল জরিমানা হয়। সেই হিসাবে মকবুল নিজেও এই ধরনের খুনের তালিকায় পড়ে। এ নিয়ে অনেক চলচেরা বিশ্লেষণ হইতে পারে, আবার তর্ক বিতর্কও হইতে পারে। সব ছাপিয়ে যেটা সত্য বলে প্রমাণিত তা হলেও মকবুল একটা পিলে মুরগি চাপা দিয়েছে। একটা পিলে মুরগির অনেক সম্ভাবনা, ভবিষ্যতে ডিম দেবে, বাচ্চা ফোটাবে। তার আগেই জীবনটা বরবাদ হয়ে গেল। এমন নয় যে সাইকেল কোম্পানি সাইকেলের চাকা মুরগি চাপা দেওয়ার জন্য তৈরি করেছে। ঘটনার আকস্মিকতায় মকবুল একবার থমকে দাঁড়িয়েছিল, তারপর প্যাডেলে জোরসে চাপ দিয়ে অকুস্থল থেকে বেরিয়ে যাবার চেষ্টা করেছিল। কিন্তু একটা বাচ্চা ছেলে প্রত্যক্ষদর্শী হয়ে জোরসে চেঁচিয়ে উঠেছিল। মকবুল ভেবেছিল ওইটুকু ন্যাংটো ছেলে মুরগি চাপা দিয়ে আর কি বুঝবে। কিন্তু তার চেল্লাচিল্লিতে আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে এলো। তারা দেখল পথের ধুলোয় একটা মুরগি ছটফট করছে, আর সাইকেলে ছুটে পালাচ্ছে একজন লোক। পালিয়েই যেত মকবুল। পিঠ দেখে কেউ হয়তো তাকে শনাক্ত করতে পারত না। অসমান রাস্তা, সেই রাস্তায় আরও জোরে প্যাডেলে চাপ দিতে গিয়ে গিয়ার থেকে চেন খসে গেল। ঘটনাটা ঘটেছিল ডুগডুগি তলা গ্রামে। এরপর একটা ছোট্ট মাঠ পেরিয়ে আকন্দপুর শ্বশুর বাড়ি। সেখানে নতুন বউ তার জন্য অপেক্ষা করছে। মকবুল ভেবেছিল কোনো ক্রমে শ্বশুর গাঁয়ে ঢুকতে পারলে বেঁচে যাবে, যেমন করে তাড়া খাওয়া কোনো খরগোশ ঝোপের মধ্যে ঢুকে বেঁচে যায়। কিন্তু কপাল মন্দ হলে সব হিসাব ওলট পালট হয়ে যায়। ডুগডুগি তলায় এসে সব কিছু তেলে গুঁড়ে হয়ে গেল। বিয়ের জন্য এ গ্রামেও মেয়ে দেখতে এসেছিল সে। মেয়ে নাকে মুখে ভালো, কিন্তু চোখ দুটো ছোট ছোট। মকবুলের চাচা বলেছিল, মেয়ে তো দেখছি গুগলি চোখি, কাজল মানাবে কি করে? হ্যাঁ, সেদিন ডুগডুগি তলার মানুষ মুরগি কেটে খাইয়েছিল, আরও নানান ফল মূল মিষ্টান্নের আয়োজন ছিল। মেয়ে পক্ষে লোকজন তো ধরেই নিয়েছিল কথা পাকা হয়ে গিয়েছে। মকবুলের আংটির মাপ নিল মকবুলের আঙুলের মাপ নিল আংটি বানানোর জন্য। মেয়ের বড় ভাই শুধিয়েছিল, আংটি কোন আঙুলের মাপে হবে? সোনার আংটি কোন আঙুলের মাপে নেওয়া যায় তা নিয়ে মকবুল ইতস্তত করছিল। তবে দেশ দুনিয়ায় এমন কোনো পাগল নেই যে করে আঙুলের মাপ দেবে।
ওর ইতস্তত ভাব দেখে চাচা ডান হাতের মধ্যমা আঙুল দেখিয়ে দিল। মকবুলের মধ্যমা আঙুলের গিঁট খুব মোটা, সেই গিঁট পেরিয়ে তো আংটি পরা। চাচা বলেছিল, আমাদের ছেলের বয়স কম, কেবল হাতে পায়েই লম্বা হয়েছে, আংটির মাপ একটু ঢিলা করে নেবে, যাতে ভবিষ্যতে আঙুল মোটা হলেও ভালোভাবে পড়তে পারে। মকবুলের চাচার মতো এমন হিসাবদারি মানুষ দেশ দুনিয়ায় আছেই বা কজন। তার আংটির মাপ নেওয়ার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, যা আসে বাড়তি শোনা। আংটিতে নাম লেখাবে নাকি? না না, নাম লেখানোর দরকার নেই, নাম লেখানো লস, ওতে সোনা ঝরে যায়। কেউ একজন বলেছিল, নাম লেখানো ভালো ছিল, যদি হারিয়ে টারিয়ে যায় তো ফিরে পাওয়া যাবে। এ কথায় চাচা কুপিত হয়েছিল, বলেছিল, আজ পর্যন্ত কেউ শুনেছে কারো হারানো আংটি নাম লেখানোর কারণে ফিরে পেয়েছে? ওসবে দরকার নেই গো, আংটি আমাদের ছেলের আঙুলে থাকবে, ছেলে হারালে আংটি হারাবে, আর ছেলে থাকলে আংটিও থাকবে। ছেলে হারানোর শোক যদি ভুলতে পারি, তাহলে আংটি শোকও ভুলতে পারিব। চাচার এখনো হিসাবদারি কথা শুনে মকবুলের মনটা কোঁচ করতে লাগলো। বলল, নাম না লেখালে বড্ড নেড়া নেড়া লাগে, নাম লেখা থাকলে জিনিসটার দিকে তাকাইতে ইচ্ছে হয়, মনে হয় ওটা আমার। তোমার যদি এত সাদগেজ থাকে তাই যে লিখে নাও, কারো মনে আমি দাগা দিতে চাই না, যা হিসাবের কথা সেটাই বললাম। মকবুল যেহেতু পাত্র, সে কারণে তার কথা দারুণভাবে গুরুত্ব পেয়ে গেল। সিদ্ধান্ত পাকা হলো নাম লেখানোর। খাওয়া দাওয়া শেষ করে পাত্রীকে আর একবার দেখার জন্য চাচা বললে, খুকি আর এক গ্লাস পানি আনো তো দেখি, খাই। শেষ পানির গ্লাসে যত গোল বাঁধাইল। চাচা পানি খেতে খেতে মেয়ের চোখ দুটি নিরীক্ষণ করছিল। চোখ দেখে পুরো পানির গ্লাস শেষ করতে পারল না। মেয়ে চোখ দুটো গুগলির মতো। খাওয়া দাওয়া শেষে পান চিবুতে চিবুতে কুটুম্বের পার্টিতে বসে তো এ কথা বলা যায় না, বাড়ি গিয়ে আলোচনা হলো। মকবুলের বাবা বললে, লোক কুটুম কেমন? ভালো। খাতির খাতরা? খুব ভালো। দেনা পাওনার কথা হলো? হ্যাঁ, মোটর বাইক দেবে, খাট আলমারি টিভি ফ্রিজ দেবে, সোফা ডাইনিং টেবিল দেবে, কাঁসা পেতল দেবে, আরও অনেক কিছু দেবে। অন্তত 3টে ঘোড়ার গাড়ি রেডি করতে হবে, তাহলে তো খুব জব্বর কুটুম হবে, না কি বলিস? কথাটা বলে মকবুলের বাবা সোজা হয়ে বসল। চাচা বললে, বড় ভাই, একটা কথা খোলসা না করলে পরে যদি দোষ দাও আমায়। কি কথা শুনি? ভালো কাজের দোষীর কথা আসছে কেন? মেয়ে কিন্তু গুগলি চোখে, এত ছোট চোখ যে খড়কুটো ঢুকলে খুঁজে পাওয়া যাবে না। মানুষের চোখ সত্যিই শয়তানের দৃষ্টি দিয়ে গড়া, নইলে অন্য চোখের খুঁত ধরে কি করে? চোখ নিয়ে যত আলোচনা হইতে লাগল, বিয়ের সম্বন্ধ তত কেঁচিয়ে যেতে থাকল। মকবুলের বাবা বললে, হাতিরও ছোট ছোট চোখ, তবু দেশ দুনিয়া সব দেখতে পায়। মকবুলের এক মামা এসে বললে, মশার চোখ আরও ছোট, অন্ধকারে মানুষ খুঁজে খুঁজে কামড়ে দেয়। মকবুলের চাচা খুব তীক্ষ্ণ মানুষ, বললে, ও কি হাতি মশাকে বিয়ে করতে যাচ্ছে? চাচা এমন মানুষ যে তার ছাঁদা মারা কথায় নদীর ঢেউ পর্যন্ত চুপসে যায়। মকবুলের ইচ্ছে ছিল ডুগডুগি তলার ওই মেয়েকেই বিয়ে করার। চাচা না বললে চোখের প্রসঙ্গ আসতো না। শুধু শুধু চোখের জন্য একটা আস্ত মেয়েকে অস্বীকার করা যায় না। চোখ ছাড়াও তো মানুষের আরও নানান অঙ্গদানি আছে নাকি? সেসবের কি কোনো দাম নেই? না, সেসব অবধি মকবুলের কোনো কথা ঢুঁকে টিকল না। মাথার ওপর বাপ চাচা বিদ্যমান, ঘটককে দিয়ে বলে দেওয়া হয়েছে ডুগডুগির তলার কাজ আর হচ্ছে না বললে সব কথা মিটে যায় না। ওদিকে মকবুলের আংটির মাপে আঙুলের মাপে আংটি বানানো হয়ে গেছে,
আংটির ওপরে নাম লেখা হয়েছে, ওজনদার আংটি। ছেলের চাচার ফরমাইশ মতো বানানো হয়েছে, এতটাই পরিধি যে বুড়ো স্যাঁকড়া বানাইতে বানাইতে হেসে খুন। বলেছিল, এটা আংটি না গরুর গাড়ির হাল কে জানে, বাবার জন্মে এমন আংটি বানায়নি কখনো। ডুগডুগি তলার ওপাশে আকন্দপুর। শ্বশুরমশাই বলেছিল, মেয়েটাই পুঁজি আমার, দিতে তুইতে কিছুই পারব না, পছন্দ হইলে নাও। তবু একটা সাইকেল দিয়েছিল, না দিলেও বিয়ে আটকাতো না। ডুগডুগি তলার পর আরও অনেক জায়গায় মেয়ে দেখেছে, বলা ভালো মেয়ের চোখ দেখেছে। কেউ যাতে বলতে না পারে বউ তার গুগলি চোখে। এই আকন্দপুরে যে এমন একটা মেয়ে আছে, জানলে দেশ দুনিয়া ঢুঁড়ে বেড়াইতে হইতো না। এক চোখ দেখা মাত্র পছন্দ হয়ে গেল, চোখ নয়, যেন দুটো পান্তুয়া ভাসছে। এখন সেই ডুগডুগি তলাতেই অঘটন ঘটল। মরগে তাড়া খাওয়া মুরগি সাইকেলের চাকার তলায় পিষ্ট হইল। সেই মরগ কোথায় উড়িয়ে পালিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ডুগডুগি তলার যে বাড়িতে বিয়ের কথা পাকা হয়েছিল, সে বাড়িটা চেনে মকবুল। দুটো আতা গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, গাছের ফাঁক দিয়ে তাকাইলে তামাম বাড়িটা চোখে ভাসে। প্রতিবার আকন্দপুর যাওয়ার সময় আতা গাছের কাছাকাছি হইতেই জোরসে সাইকেল ছোটায়, যাতে ও বাড়ির কারোর সঙ্গে দেখা না হয়। এ পথ দিয়ে যেতে গেলেই মকবুলের মনে হয় কেউ বুঝি তার নাম লেখা আংটি নিয়ে আতা গাছের নিচে দাঁড়িয়ে আছে, যে কারণে বাড়তি শক্তি প্রয়োগ করে সাইকেল ছোটানো আর তা করতে গিয়ে মুরগি মারার দায় অভিযুক্ত হতে হলো। এভাবে অপরাধ করে ছুটে পালানো বুঝি ওপরওয়ালার সহ্য হয়নি। বেকুব মকবুল, যার কিনা মোটর বাইকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা, তাকে যেতে হচ্ছে সাইকেলে। গিয়ার থেকে চেন খুলে যেতেই অসহায়ভাবে দাঁড়িয়ে পড়েছিল। দৌড়ে পালিয়ে যাবার কথা যে মাথায় আসেনি তা নয়। কি করি ভাবতে ভাবতে 4-5 জন লোক দৌড়ে এসে তার ক্যারিয়ার ধরে টানতে লাগলো। এদের মধ্যে 2 জন তার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো সেই আতা গাছের নিচে। যারা তাকে ধরে নিয়েছে তাদের হাত ধুলোই মাখামাখি। আতে গাছের ছায় বসানো হলেও তার গলা শুকিয়ে আসছিল। এর থেকে রোদে দাঁড়িয়ে থাকাও ভালো। দেখতে দেখতে আরও মানুষজন জমে গেল। কি ব্যাপার বলতে বলতে গায়ের মোড়ল চলে আসলো। মোড়লের গায়ে বন মহিষের মতো লোম, সেই লোম গায়ের গেঞ্জি ফুঁড়িয়ে বেরিয়ে এসেছে। মকবুল বসে আছে আতে গাছের গায়ে হেলান দিয়ে, তার সাদা জামা পাজামা ধুলোই মাখামাখি। এমন হতশ্রী দশা যে আকন্দপুরের জামাই বলে কেউ বিশ্বাস করবে না। তার সামনে মৃত মুরগি, ঠোঁট দিয়ে সামান্য রক্ত গড়িয়ে এসেছে। কিছুক্ষণ আগে এই মুরগি ডানার ঝাপটানিতে বেঁচে ওঠার চেষ্টা করেছিল। মকবুল একবার ঘাড় ফিরিয়ে গাছের গায়ে হেলানো সাইকেলটার দিকে চেয়ে দেখল। গিয়ার থেকে খসে পড়া চেনটা তেমনিভাবে ঝুলে আছে। তার মাথার ওপর আতা গাছের সবুজ পাতার আচ্ছাদন। গতবার মেয়ে দেখতে এসে এখানেই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। চাচা বলেছিল, ডুগডুগি তলার ছায়া খুব ঠান্ডা ভাইপো। এখন তেমন ঠান্ডার আঁচ পাচ্ছে কই। মকবুল দেখল আংটির মাপ নেওয়া মেয়ের বড় ভাই ভিড়ের পিছন থেকে উঁকি মারছে। এতে গলাটা আরও শুকিয়ে যায়। মোড়ল বললে, পিলে মুরগি চাপে দেওয়া হয়েছে, জেনে শুনে চাপা দিলে কঠিন অপরাধ। দর্শকদের একটা অংশ বলল, মোড়ল ওনার সাইকেলেই চাপা দিয়েছে। আচ্ছা কুটুম্বরপো, তুমি কি মুরগিটাকে বাঁচানোর জন্য পানি খাইয়েছিলে? না, চাপা দিয়ে পালিয়ে যাচ্ছিল, অভিযোগের সুরে মজলিসের সবাই বলে উঠল। এটা কিন্তু ঠিক হয়নি, কাফিরের জান দেখছি তোমার। মকবুল বলল, আমার খুব তাড়া ছিল, মুরগি চাপা পড়েছে জানলে পানি খাওয়াতাম। মোড়ল বললে, তোমার বাড়ি কোথায়? খালের ওপারে দিলবাসপুর। যাচ্ছিলে কোথায়? আকন্দপুর, ওখানে শ্বশুর বাড়ি। আরে আকন্দপুর আর আমাদের ডুগডুগির তলা তো পাশাপাশি গা, ওখানকার জামাই মানে আমাদের গায়েরও জামাই। মকবুল তো বলতে পারে না, মোড়ল এই আতা গাছওয়ালা বাড়িতে আমার বিয়ের কথা হয়েছিল, চাচা হইতে দেয়নি। এবার মোড়লের হুকুম হলো, জামাই মানুষ, ওর জন্য কত কত মুরগি আমাদের জবাই দিতে হয়, দে সবাই মিলে গায়ে ধুলো ঝেড়ে। মোড়লকে লক্ষ্য করে মকবুল বললে, একটু পানি খাবো। বলা মাত্র ঝকঝকে কাঁচের গ্লাসে পানি এলো। গাদা গুচ্ছে মানুষের ভিড় ঠেলে পানি যে নিয়ে আসলো, সে অন্য কেউ নয়, গতবারে দেখতে আসা সেই মেয়ে
মকবুলকে দেখে সে অবাক অবাক মকবুলও। চাচা দেখাতেই ভুল ছিল, এত সুন্দর চোখ যে মেয়ের, সে মেয়ে কখনো গুগলি চোখে হতেই পারে না। নমস্কার। দুটি গল্প পরপর শুনলাম আমরা নিহারুল ইসলাম এবং আনসার উদ্দিনের কাছ থেকে। দুটি গল্পের আলোচনার জন্য আমি আহ্বান করছি সন্দীপ রায়। সবাইকে নমস্কার। কথামালাকে বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাদের প্রথম উৎসবে আমাকে এখানে ডাকবার জন্যে। দুটো গল্প শুনলাম, একটা আতঙ্ক কাজ করে যে একটা গল্প একবার শুনলাম এবং তারপরে সেটা শোনার পরেই আরেকটা গল্প শুরু হয়ে গেল। আগের গল্পটা যতটুকুন সেই একবার শুনে যতটুকুন মাথায় এলো সেটুকুন একটু দুটো একটা কথা বলবার চেষ্টা করব, হয়তো একটু ছেঁড়া হয়ে যেতে পারে। প্রথম গল্প হচ্ছে নিহারুল ইসলামের দিগন্তের খোঁজে। গল্পটা যখন শুরু হয় তখন ওয়েদার ফোরকাস্ট নিয়ে কিছু কথা, অনেকটা কথাই বলা আছে এবং সেখানে বলা আছে যে আজকাল সব কিছুই আগে থেকে, মানে এখন বিজ্ঞান এমন, এরকম একটা কথা বলার চেষ্টা করা হয়েছে যে এখন বিজ্ঞান এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আবহাওয়া আগামী দিনে কোন জায়গাটায় যাবে সেটা কিন্তু খুব নিখুঁতভাবে বলে দেওয়া হচ্ছে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও জানি, কিন্তু লেখক যে অভিজ্ঞতার মধ্যে পড়েন, সে একটু একটা টোটোতে চড়ে তিনি তার নেশার বস্তু কিনতে যাচ্ছিলেন এবং তারপর যখন তিনি মদ কিনে আবার ফেরেন, তারপর তিনি যে অভিজ্ঞতার মধ্যে পড়েন বোধহয় সেই পূর্বাভাস তার কাছে ছিল না, যার জন্যে তার সেই যাত্রা, ওই গল্পের শুরুতে যেটা বলা ছিল যে একটা ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাসের কথা দেখছেন এবং সেটা পূর্বাভাসিত হচ্ছে, লেখক পরবর্তী সময়ে যে অভিজ্ঞতার মধ্যে পড়ে সেটা কিন্তু লেখকের কাছে হয়তো অচিন্তনীয়ই ছিল। লেখক এবারে সেই অনেকটা মদ কেনা, কবে মদ বন্ধ থাকে দোকানে, ছুটি এবং আমাদের যে কিভাবে রাজকোষ মদ বিক্রির ফলে ক্রমশ ফুলে ফেঁপে উঠছে, যে দিনগুলোতে আমাদের অন্যরকম পালনীয় দিন ছিল সেগুলো মদ বিক্রি বন্ধ থাকবে, এরকম একটা কথা বলে লেখক যেন খুব হালকা করে গোটা ব্যবস্থাটাকে একটু ছোট্ট ঠোনা মেরে যান আর কি এরকম। কিন্তু লেখকের আইডেন্টিটি একটু একটু করে প্রতিষ্ঠিত হতে থাকে যখন টোটো চালক তাকে বলে যে আপনাকে আমি চিনি এবং তার জন্য আপনার জন্য আমি গর্ববোধ করি। এখানে লেখক আবার নিজেকে আবিষ্কার করতে থাকে। তারপর তিনি যখন মদ নিয়ে আসেন এবং মদ নিয়ে সিদ্ধান্ত নেন যে সেই মদ নিয়ে টোটো চালকের সঙ্গেই তিনি আনন্দ করবেন, কিন্তু আনন্দ করতে গিয়ে তার মনে হয় যে আলোতে নয়, অন্ধকারেই আনন্দ জমানো যায়, আনন্দ পাওয়া যায়, অন্ধকারের মধ্যেই সেই উপভোগ্যতা আসে। তারপর লেখক ক্রমশ চুপচাপ হয়ে গেলে যখন টোটো চালক আর লেখকের সংলাপ হচ্ছে, টোটো চালক যখন তাকে জিজ্ঞাসা করছে যে আপনি চুপ করে যাচ্ছেন কেন, তিনি বলছেন না, আমি আমার যে জ্ঞানবোধ হারিয়েছি তা নয়, আমার মনে হচ্ছে যে আমি আসলে লেখক নই, আমি একজন খুনি। বলে তিনি তার কৈশোরে ফিরে যান এবং কৈশোরে ফিরে গিয়ে যতটাই রক্তাক্ত স্মৃতি তাকে ঘায়েল করুক না কেন, পুরনো দিনের কথা মনে আসুক না কেন, লেখক কিন্তু যে বেরিয়েছিলেন অনির্দিষ্টের খোঁজে, সেই দিগন্তের খোঁজ পেয়ে যান সেখানে গিয়ে। ক্রমশ যেন মনে হয় সেই টোটো তাকে সেই দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে। এই সমাপ্তিতে লেখক আমাদেরকে নিয়ে যান, মানে লেখক বলতে এই গল্পের লেখক নিহারুল ইসলাম আমাদেরকে নিয়ে যান এবং একজন লেখক কিভাবে কত ছোট্ট প্রণোদনার মধ্যে দিয়ে তার দিগন্তের আকাশটিকে খুঁজে পান, এই গল্পে তার খুব ছোট্ট পরিসরে এই গল্পে নিহারুল ইসলাম আমাদের তার পরিচয় দেন। গল্পটা আমাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে। আমি এইটুকুন, মানে প্রথমবার শুনে যেটুকুন মনে হলো, আপনাদের আর অন্য কিছুও মনে হতে পারে। আর পরবর্তী গল্প লেখক আনসার উদ্দিনের যে গল্প আমরা শুনলাম, আমার সুযোগ হয়েছে আনসার উদ্দিনের গল্প শোনার এর আগে বা গল্প পাঠ করার। আমার মনে হয়েছে যে প্রায় সব ক্ষেত্রেই যে কটা গল্প আমার শোনবার সুযোগ হয়েছে, গল্পের মধ্যে লেখক উপস্থিত থাকেন প্রতিটি ক্ষেত্রেই, যার ফলে তার গল্পের কথন যখন চলে, সেই কথনের মধ্যে লেখকের যে একটা প্রসন্ন কৌতুক সব ক্ষেত্রেই গল্পের ছোট ছোট সংলাপে বা ছোট ছোট বিবরণে সেটা ফুটে ওঠে। এই যে গুগলি চোখী মেয়ে, এই গল্পও তো একটা সুন্দর পরিণতির গল্প, সেই গল্পেও সেটা সেরকমভাবেই হয়েছে। আমাদের
গল্প শুনতে গিয়ে প্রথমে সামান্য খটকা লেগেছিল এই জায়গাটায়, যখন একটা মুরগি চাপা দিয়েই যিনি চাপা দিয়েছেন তার মনে হয়েছিল যে দেশের মেয়েরা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে, এরকম জায়গা থেকে তিনি একটা এতটা লম্ফন আর কি, একটা মুরগিকে চাপা দিয়ে একটা দেশের মেয়েদের প্রতিনিয়ত ধর্ষণ হওয়ার খবর সাইকেল চালককে বিচলিত করছে, সেখানে আমরা একটু নাড়াই খেয়েছিলাম এবং সেই নাড়া আমাদেরকে আর একটু আগ্রহের দিকেও নিয়ে গেছিলো, তাহলে গল্পটা কোন দিকে যাচ্ছে সেদিকে। তারপর দেখা গেল যে গ্রাম জীবনের কথা তিনি বলেছেন, বৈবাহিক সম্বন্ধ করা, দেনা পাওনার খুল্লা আলোচনা, এবং সে যে মেয়েটিকে বিয়ে করবার কথা সে ভেবেছে তার বাড়ির থেকে কত কিছু দেবে টেবে জেনে ছেলের বাবার সেই যে উল্লাস, ছেলের বাবার যে আনন্দ, সব কিছু ছেলের কাকার একটি রায়ে, মেয়ের চোখের আকৃতিতে একটি রায়ে সব কিছু ভেস্তে যায় এবং সেটা মেনে নিতে বাধ্য হয়। একটা সামাজিক ছবি সেখানে খুব সুন্দরভাবে, আমি আবারও বলছি, একটা হয়তো হালকা কৌতুকের উপর দিয়ে লেখক বর্ণনা করেছেন, কিন্তু আমাদের এখনও গ্রাম সমাজে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে সম্পর্কের যে ছোট ছোট মোচড়, সেগুলো লেখক খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। এবং তারপরে আস্তে আস্তে লেখক দেখেন যে সেই বিয়েটা হয় না, অন্য জায়গায় তার শ্বশুরবাড়ি হয়। তারপরে তিনি এই পুরনো সম্বন্ধের জায়গা থেকে সেখানে সাইকেলে তিনি মুরগি চাপা দেন। তখন কিন্তু লেখকের মনে হয় যে এইখানে একটা বাড়িতে যেখানে আংটি তৈরি হয়ে রয়েছে, সেখানে সেই আংটিতে তার নাম খোদাই করা হয়ে রয়েছে। অর্থাৎ লেখকের মনে হয়, তখন ওই মকবুলের মনে হয়, অর্থাৎ মকবুল যেন কোথাও সেখানে রয়ে গেছে, এ কথাটা আমাদেরকে লেখক ইঙ্গিতে বলে দেন। তারপর তিনি একটি ঘটনা বা কাহিনীর অবতারণা করেন, সেই মুরগি চাপা পড়েছে বলে তাকে একটা, সেই আতা গাছের তলায় তার সালিশি সভা বসে, কিন্তু সেই গ্রাম, পুরনো গ্রাম তার যেটা, সেই পুরনো গ্রাম তাকে একটা জামাই আদর দেয়, তাকে আতিথেয়তা দেয়। যেখানে সে ভয় পাচ্ছিল যে সে হয়তো হেনস্থা হবে, তার হয়তো আরও খারাপ লাগবে, সে সাইকেল নিয়ে, যেখান থেকে তার মোটর সাইকেল নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে সে সাইকেল নিয়ে যাচ্ছে, খুব দ্রুত প্যাডেল চালিয়ে সে যত দ্রুত সম্ভব ওই অঞ্চল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে কোনো একটা জায়গায় সে আটকে গেছে এবং সেই আটকে যাওয়াটা যেখানে হওয়ার কথা ছিল তার হেনস্থার, অপমানের, পুরনোর খচখচে স্মৃতি, সেটা তাকে আরও বেশি দাগা দিত। সেখানেই গ্রামের উদারতায় সে তাকে বরণ করা হলো, সে তো আমাদেরও জামাই, এই বলে এই উদারতার এই প্রশস্ত ক্ষেত্রে তাকে গ্রহণ করা হলো। তারপরেও যখন তার জল পিপাসা পেয়েছে, তাকে যখন এক গ্লাস জল নিয়ে এলো, তখন কিন্তু মনে হলো যেন ওই যে মকবুল এতক্ষণ ধরে যে আশঙ্কা করছিল সেটা একটা আবার সেই প্রসন্নতায় ফিরে গেল। মকবুলের সেই পুরনো স্মৃতি তার কাছে অনেকটা মধুর হয়ে এলো। এবং আমরা শুরুতে মনে হচ্ছিল যেরকম যে একটা মুরগি চাপা পড়া, মুরগি কথাটা আমরা যে অর্থে বলি তা কোনোভাবে হয়তো প্রতিকায়িত হয়ে গেল, দেখা গেল শেষ পর্যন্ত তার হলো না, মকবুলকে তারা গ্রহণ করলো। যাকে তার সেই চোখের আকৃতির জন্য বাতিল করা হয়েছিল, সে দেখলো তার চোখ অনেক নীরবতার মধ্যে দিয়ে বাংময় হয়ে উঠেছে মকবুলের প্রতি। এইভাবেই গল্পটা আমাদের কাছে এসেছে। আমি আবারও বলছি, একবার শ্রবণ অভিজ্ঞতায়। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ আলোচক সন্দীপ রায়কে। এইভাবে গল্প একবার শুনে এবং তার আলোচনা করে, এটাই গল্প পাঠের, গল্প উৎসবের আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এবং আনন্দও বটে। পরের পর্বে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং উজ্জ্বল রায়। পরপর আমরা শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে চাইব, তিনি তার গল্পটি পড়বেন। নমস্কার। কথামালাকে আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের সামনে গল্প পাঠের সুযোগ করে দেওয়ার জন্য। আমার গল্পের নাম ফেলুদার প্রেমিকা। আমাদের স্কুলে সবচেয়ে মেধাবী ছেলে ছিল বিলু। ক্লাসে বরাবর ফার্স্ট হতো। মেধাবী ছেলেদের যা যা গুণ আর বৈশিষ্ট্য থাকে বিলুর মধ্যে তা সব ছিল। ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসতো, সকালে মাথায় জবা কুসুম তেল মেখে চান করে পেটে চুল আঁচড়িয়ে স্কুলে আসতো। সেই চুল টিফিন পিরিয়ড পর্যন্ত একদম পরিপাটি থাকতো। কোনোদিন পড়া না পারার জন্য বিলুকে বেঞ্চের ওপর দাঁড়াতে বা নীল ডাউন হতে হয়নি। বলাই বাহুল্য, বিলু স্যারেদের একবারে নয়নের মণি ছিল। কিন্তু ভালো ছেলেদের মতো বিলুরও কয়েকটা খামতিও ছিল। বিলু কোনোদিন খেলাধুলায় অংশগ্রহণ করতো না, বা বলা ভালো দৌড়ঝাঁপ ব্যাপারটা ওর একদমই আসতো না।
অবশ্য একদম খেলাধুলায় অংশগ্রহণ করতো না বললে সত্যের সামান্য অপলাপ হবে, কারণ আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল। তাই বোধহয় যারা দৌড়ঝাঁপ দিতে পারতো না তাদের জন্য একটা ইভেন্ট ছিল, গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজো। বিলু একদম নিচু ক্লাস থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করেছে, কখনো খোঁড়া ভিখারি, কখনো রঘু ডাকাত, আবার কখনো অত্যাচারী জেলার। সেখানেও ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেয়েছে কয়েকবার। তবে ক্লাস 9-এ যেটা সেজেছিল সেটা একদম তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। বিলু সেজেছিল ফেলুদা। বিলু যে ফেলুদা সেজেছে সেটা কিন্তু প্রথমে কেউ বুঝতে পারেনি। আসলে বইতে ফেলুদার যে বর্ণনা পড়েছি, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার, দারুণ স্মার্ট, 27 বছর এক ঝকঝকে যুবক, তার সঙ্গে ক্লাস 9-এ পড়া রোগা পাতলা পেতে চুল আঁচড়ানো চোখে চশমা পরা বিলুর কি কোনো তুলনা হয়? তাও যদি শার্লক হোমস সাজতো, একটা কথা ছিল, শার্লক হোমসের টুপি, পাইপ, আতস কাজ সব মিলিয়ে একটা আইডেন্টিটি ছিল। ফেলুদার সেসব কোথায়? ফেলুদার সবটাই ছিল বাঙালিয়ানা, সেটা বুঝে নিতে হয়। অবশ্য ফেলুদার কিছু কিছু ব্যবহারিক দিক ছিল, যেমন .32 কোল্ট রিভলভার আর 4 মিনার সিগারেট। বিলু সেটা মাথায় রেখেছিল। ফেলুদা সেজে এক হাতে খেলনার রিভলভারটা রেখেছিল, অন্য হাতে 4 মিনারের প্যাকেট, সেটা নিয়ে দুটো ভয়ানক গোল বেঁধেছিল। সেই সময় ঠিক সিগারেটের মতো দেখতে একরকম পিপারমেন্ট লজেন্স পাওয়া যেত, তার মুখটা আবার অল্প লাল রং দেওয়া থাকতো যাতে মনে হয় ধিকি ধিকি করে আগুন জ্বলছে। বিলু সুবলদার দোকান থেকে একটা খালি 4 মিনারের প্যাকেট জোগাড় করে তার মধ্যে সিগারেট লজেন্স ভরে নিয়েছিল। কিন্তু প্রথম গোল বাঁধলো যখন পাঞ্জাবির পকেট থেকে 4 মিনারের প্যাকেটটা বার করে খেলনা কোল্ট রিভলভারটা এক বগলে চেপে ধরে খুব কায়দা করে সিগারেট লজেন্সটা ঠোঁটের ফাঁকে চিপে ধরে বিচারকদের দিকে তাকিয়ে এক পেশে তেরচা হাসিটা হাসলো। একে তো বিলু কি সেজেছে বোঝাই যাচ্ছে না, তার উপর বিচারকরা সবাই গণ্যমান্য ব্যক্তি, থানার ওসি, বিডিও, স্কুলের সেক্রেটারি মশাইয়ের স্ত্রী, এইসব। ওদের সঙ্গে এক সারিতে বসে রয়েছেন স্বয়ং হেড স্যার, তাদের দিকে তাকিয়ে ওইভাবে সিগারেটের ঠোঁটের তেরচা হাসি আসা আস্পর্ধা। হেড স্যারের মুখটা রাগে থমথম করছে, পেছনের সারিতে স্কুলের স্যারেরাও চরম অপ্রস্তুত। তবে দ্বিতীয় কেলেঙ্কারিটা তখনও বাকি ছিল। ফেলুদা মার্শাল আর্ট বিশেষজ্ঞ ছিল। ফেলুদার চরিত্রের এই বৈশিষ্ট্যটা ফুটিয়ে তোলার জন্য বিলু সিগারেট মুখে দুমদাম পা ছুটতে শুরু করলো। বিলুর লাথি খেয়ে ছিটকে পড়ল কাবুলিওয়ালা সাজা তিমির আর বাউল সাজা রিজু। আরও হয়তো কিছু কেলেঙ্কারি হতো যদি না পিটি স্যার নারায়ণবাবু দৌড়ে গিয়ে বিলুকে পেছন থেকে জাপটে না ধরতেন। ওই অবস্থায় ওসি হাতছানি দিয়ে বিলুকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেজেছো ভাই, ছেনমস্তান? তখন পাড়ায় পাড়ায় 2-1 ছেনমস্তান থাকতো। থানায় তাদের মাঝে মাঝেই গারদের পেছনে রাত কাটাতে হতো। ওসি বিলুর সাজ পোশাক চলনে সেরকমই কিছু ধারণা করে থাকবেন, কিন্তু উত্তরে বিলু যখন বুক ফুলিয়ে বলল আমি ফেলুদা, তখন সবার চোখ ছানা বড়া। 4 মিনার আর মার্শাল আর্টে বিলু যা গঠিত কাজ করেছিল তার জন্য অন্য কেউ হলে রাষ্ট্রীয় হওয়া প্রায় অবধারিত ছিল। নিদেন পক্ষে বেশ কিছুদিনের জন্য সাসপেন্ড, কিন্তু বিলুর কিছু হলো না। বিস্তর বকাঝকা ওয়ার্নিংয়ের ওপর দিয়েই গেল। আসলে ওই যে শুরুতেই বলেছিলাম না, বিলু ছিল আমাদের ফার্স্ট বয়, আর মাধ্যমিকে যে র্যাঙ্ক করে স্কুলের মুখ উজ্জ্বল করবে হেড স্যারের সেই নিয়ে বুকে অনেক আশা ছিল। এরকম একটা ঘটনা ঘটে থাকলে যা হয়, বিলুর নাম কিছুদিনের জন্য হয়ে গেল ফেলুদা। সবাই বিলুকে ফার্স্ট বয় ফেলু বলে খেপাতে শুরু করলো, কিন্তু গোটা ব্যাপারটা একদিন আকস্মিক অন্যদিকে মোড় নিল। বিলু একদিন খুব করুণ মুখে কাতর আবেদন করে আমাদের বলল, তোরা আমাকে যা খুশি যত খুশি বলে খেপা, কিন্তু প্লিজ ফেলুদা বলে খেপাস না। আমরা যথারীতি সমস্যার কারণ জানতে চাইলাম। উত্তরে বিলু একবারে আমাদের স্তম্ভিত করে দিয়ে বলল, ফেলুদা আমার দিদির প্রেমিক। বিলুর দিদি মানে পাপিয়াদিকে আমরা ছোটবেলা থেকে চিনি। পাপিয়াদি তখন সবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হয়েছে। কলকাতারই এক গার্লস হোস্টেলে থাকে, ছুটি ছাটাতে বাড়ি আসে। আর আমরা যেটা জানতাম, পাপিয়াদির প্রেমে আমাদের পাড়া সুমন্ত্রদা পাগল ছিল। পাপিয়াদির দিক থেকেও সারা ছিল। দুজনকে কত একসঙ্গে ঘুরতে ফিরতে সিনেমা হলে ঢুকতে দেখেছি। সেখানে ফেলুদা এলো কোত্থেকে? আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই জানি ফেলুদা সত্যজিৎ সৃষ্ট এক কাল্পনিক গোয়েন্দা চরিত্র। মনে রাখতে হবে, সেই সময় ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া ছিল না, গুগলের মতো সব জানতা অ্যাপ ছিল না, অতএব চটজলদি তথ্য যাচাইয়ের কোনো উপায় ছিল না। তারপরও আমরা মফস্বলে থাকতাম। কলকাতা ছিল আমাদের কাছে এক অলিক শহর,
আর সবচেয়ে বড় কথা, বিলুর গুলবাজ বলে কোনো বদনামও ছিল না। আমরা বোধহয় এই প্রজন্মের তুলনায় একটু বেশি অবোধ ছিলাম, তবে প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হলে অবশ্য সহজে বিশ্বাসও করতাম না। বিলু আমাদের বিশ্বাস করাতে শুরুই করলো স্বয়ং শার্লক হোমসকে দিয়ে। আমাদের স্কুলের লাইব্রেরিতে একটা বই ছিল, সেখানে শার্লক হোমসের বাড়ির ছবি ছিল, 221B বেকার স্ট্রিট। বাড়ির ভেতরে শার্লক হোমসের ব্যবহৃত অনেক জিনিসপত্রের ছবিও ছিল। ওই ঠিকানায় চিঠি লিখলে চিঠি পৌঁছতো এবং উত্তরও পাওয়া যেত। অতএব 21 রজনী সেন রোড, যা ফেলুদার বাড়ি, সেটা যে সত্যিই আছে সেটা বিলুর বিশ্বাসযোগ্য করে বুঝিয়ে দিতে কোনো অসুবিধা হলো না। বাড়ি না হয় হলো, কিন্তু মানুষটা স্বয়ং প্রদোষচন্দ্র মিত্র। 27 বছরের সেই যুবক তো কল্পনারই। আমাদের অনেকের প্রশ্ন, ফেলুদা যদি সত্যিই থাকে তাহলে সত্যজিৎ কীভাবে চিনলেন ওকে? পাপিয়াদির সঙ্গে কীভাবে আলাপ হলো ফেলুদার? কীভাবেই বা প্রেমিক হয়ে উঠল? ছবি দেখা ইত্যাদি ইত্যাদি। বিলু কিন্তু গুছিয়ে সব প্রশ্ন সামলে ফেলল। শুধু সামলেই ফেললো না, আমাদের রীতিমতো ঘেঁটে দিল। তোপসে কাল্পনিক, লালমোহনবাবু কাল্পনিক, এমনকি শ্রীনাথ, হরিপদবাবু, মায়া, মগনলাল মগরাজ সবাই কাল্পনিক, শুধু ফেলুদা হচ্ছে সত্যিকারের রক্ত মাংসের মানুষ। টুটুল চটপট মাথায় অঙ্ক কষতে পারে, হিসেব করে বলল, ফেলুদার প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরিতে ফেলুদার বয়স যদি 27 হয়ে থাকে, তাহলে এখন ফেলুদার বয়স 58। তুই বলতে চাস 58 বছর বয়সী ফেলুদার প্রেমে পড়েছে পাপিয়াদি? সেই এক পেশে তেরচে হাসিটা হেসে বিলু বলল, ফেলুদার প্রেমে দিদি পড়েনি, দিদির প্রেমে পড়েছে ফেলুদা। তার বয়স 27, আসলে ফেলুদা একজন নয়, অনেকজন। মানে আগে যিনি ফেলুদা ছিলেন তার সঙ্গে সত্যজিৎ রায়ের দেখা হয়েছিল সকালবেলায় লেকের ধারে হাঁটতে গিয়ে। তিনি সত্যজিৎ সিনেমার খুব ভক্ত ছিলেন, নিজের গোয়েন্দাগিরির গল্প সত্যজিৎকে শোনাতেন। উনিই সত্যজিৎকে উৎসাহিত করেছিলেন কিশোর উপযোগী করে গল্পগুলো লেখার জন্য। তবে তিনি ভাবতেও পারেননি ওই গল্পগুলো দ্রুত এত জনপ্রিয় হয়ে যাবে। তাই উনি শর্ত রেখেছিলেন ওর পরিচয় যেন প্রকাশ করা না হয়, তাতে ওর কাজের অসুবিধা হবে। সত্যজিৎ কথা রেখেছিলেন, ফেলুদার ছবি আর পরিচয় কখনো প্রকাশ করেননি। বিশ্বাস অবিশ্বাসের দোলায় মেনে নিতেই হলো বিলুর কথা, বোঝা গেল। কিন্তু তাহলে এখনকার ফেলুদা যে পাপিয়াদির প্রেমিক, সে কে? পুরনো ফেলুদাই একজন এখনকার ফেলুদাকে সত্যজিতের কাছে নিয়ে এসেছিলেন, বলেছিলেন এখন থেকে এই ছেলেটাই ফেলুদার গল্পগুলো বলবে। তোরা বিশ্বাস করবি কেন জানি না, দুজনের নামই প্রদোষচন্দ্র মিত্র। তবে খ্যাতির বিড়ম্বনার জন্য দুজনকেই একই ছদ্মনাম ব্যবহার করতে হয়। সেই নাম দিদি বলে ফেলেছে আমার কাছে, কিন্তু তোরা প্লিজ জানতে চাস না, বাড়িতেও দিদি ব্যাপারটা জানায়নি। ব্যাপারটা ক্রমশ আরও গুলিয়ে যেতে থাকলো। আমাদের প্রশ্নের শেষ নেই, কিন্তু পাপিয়াদির প্রেমে ফেলুদা কিভাবে পড়ল? দিদির হোস্টেলে একটা মেয়ে মারা গিয়েছিল। আপাতভাবে সেটা আত্মহত্যা মনে হলেও আসলে সেটা ছিল খুন। খুব বাজে ব্যাপার স্যাপার হয়েছিল, দিদিও সব খুলে বলেনি। তবে ফেলুদা তদন্তে এসেছিল এবং সেটা যথারীতি অপরাধীকে ধরে ফেলেছিল। বুঝতেই পারছিস এই গল্প কোনোদিন সত্যজিৎ কিশোরদের জন্য লিখবেন না। তা এই তদন্তের সূত্রে দিদির হোস্টেলে ফেলুদার যাতায়াত, আর সেখান থেকেই প্রেম। সেই যে আমরা একাধিক ফেলুদাকে নিয়ে দ্বন্দ্বে পড়লাম, সেটা সত্যিই ফেলুদা আছের দিকেই ভারী হয়ে গেল। পাপিয়াদি যখন আসতো, পাপিয়াদিকে আমরা একটু বেশি মুগ্ধ সম্ভ্রমের দৃষ্টিতে দেখতে শুরু করলাম। পাপিয়াদিও যেন দিনে দিনে আরও স্মার্ট হয়ে যেতে শুরু করলো। সেটা কতটা কলকাতার জল হওয়ার জন্য আর কতটা ফেলুদার প্রেমিকা হওয়ার জন্য বুঝতে পারতাম না। তবে পাপিয়াদি এলে সুমন্তদাকে শুকনো মুখে একা একা ঘুরতে দেখে বেশ বুঝতে পারতাম ওদের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। সুমন্তদাকে দেখলেই মনে হতো ছেলেটাকে ফেলুদা প্রেমে হারিয়ে দিল। যে সময়ের গল্প এটা, তখনও সত্যজিৎ রায় জীবিত। প্রতি বছর ফেলুদার একটা করে নতুন তদন্ত কাহিনী পুজোবার্ষিকীতে বেরোয়। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ ফেলুদার ভূমিকা অভিনয় তখনও করেননি। কিছু পরে অবশ্য শশী কাপুর হিন্দিতে যতকাণ্ড কাঠমান্ডুতে ফেলুদার ভূমিকা অভিনয় করেছিলেন। তবে আমাদের মধ্যে যারা সোনার কেল্লা বা জয়বাবা ফেলুনাথ দেখেছিলাম, তাদের কাছে অনেকেরই মনে হয় ফেলুদা মানেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখ ফুটে ওঠা। বিলুর কথা শোনার পর সেই মুখ হারিয়ে গিয়ে এক একজনের মাথায় ফেলুদার এক এক রকমের ছবি হতে শুরু করলো। মাধ্যমিকে বিলু হেড স্যারের প্রত্যাশা মেটাতে না পারলেও যথেষ্ট ভালো ফল করে আমাদের স্কুলেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হলো। ফেলুদা পাপিয়াদির কথা মাঝে মাঝেই জিজ্ঞেস করতাম। ও আমাদের নিত্য নতুন গল্প শোনাতো। আমাদের আশা ছিল কোল্ড রিভলভার আর আঙুলের ফাঁকে 4 মিনার সিগারেট না হোক,
টোপর মাথায় ফেলুদাকে অন্তত একবার দেখতে পাবো, যেদিন ফেলুদা পাপিয়াদিকে বিয়ে করতে আসবে। বিলু বলতো পাপিয়াদি মাস্টার শেষ করলেই ওদের বাড়িতে নহবত বসবে। সময় দ্রুত বয়ে যায়। এই সময়ের মধ্যে আরও কয়েকটা ব্যাপার ঘটে গেল। সত্যই চলে গেলেন। রবার্টসনের রুবির পর শারদে নতুন করে আর কোনো ফেলুদা তদন্তের গল্প বেরোলো না। ওদিকে চোখের পলকে যেন আমাদের 11-12 শেষ হয়ে গেল। বিলু জয়েন্ট এন্ট্রান্সে খুব একটা ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়তে চলে গেল। আমার রেজাল্ট তো ভালো হয়নি। বাবা ক্যাপিটেশন ফি দিয়ে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়ে দিল। বন্ধুদের সঙ্গে যোগাযোগটা কমতে থাকলো। বাবার অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতায় বাড়ি করার। সেই ইচ্ছেটা পূর্ণ করতে আমাদের মফস্বলের বাড়ি বিক্রি করে বাবা মা কলকাতা একটা ফ্ল্যাট কিনে চলে এলো। ছবির মতো সুন্দর নির্মল আমার শৈশব কৈশোর কাটানো মফস্বল শহরটার সঙ্গে আর কোনো যোগাযোগ রইল না। ফেলুদা কিন্তু জীবন থেকে একদম হারিয়ে যায়নি। মাঝে মাঝে খুব ইচ্ছে করতো পুরনো ফেলুদাগুলোকে আবার ফিরে পড়ে দেখি। হাতের কাছে বই না থাকার জন্য সবসময় সুযোগ হতো না। তারপর একটা সময় টিভিতে সন্দীপ রায় ফেলুদা সিরিজ করতে শুরু করলেন। ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, সেটাও ভালো লাগতো। আর সেই সঙ্গে রজনীশেন রোড বলে যে আসলে কোনো বাড়ি নেই, সেইটাও একদিন খবরের কাগজে খবরটা পড়লাম। আছে 21-এর A আর 21-এর B। তাদের অবাঙালি বাসিন্দাদের ফেলুদা সম্পর্কে কোনো ধারণা নেই, এমনকি অনেকে ফেলুদার নাম পর্যন্ত শোনেনি। বয়সের সবচেয়ে বড় দোষ, বয়স বড্ড বেশি মনকে আবেগহীন যুক্তিবাদী করে তোলে। তবু কেন জানি না আমার এই অলীক বিশ্বাসটা করতে প্রাণ চাইতো যে ফেলুদা আছে আর সে পাপিয়াদিকে ভালোবাসে। সিনেমায় যেমন ফেলুদা বদলে বদলে যায়, বাস্তব জীবনেও হয়তো তেমনই হয়। অনেকটা অরণ্যদেবের মতো প্রজন্মের পর প্রজন্ম যে বদলে যায়, অথচ বাইরে থেকে দেখতে একই লাগে। আর পাপিয়াদি অনেকটা ডায়ানা পামারের মতো। একমাত্র ডায়ানা পামার যে অরণ্যদেবের আসল চেহারা দেখতে পেয়েছিল, ভালোবেসেছিল, চুমু খেয়েছিল, পাপিয়াদিরও যেমন ফেলুদাকে জীবনে পেয়েছিল। বহু বছর পরে একদিন দিল্লির এয়ারপোর্টের T3 টার্মিনালে আচমকাই দেখা হয়ে গেছিল টুটুলের সঙ্গে। দুজনাই লেওভারে দিল্লি এয়ারপোর্টে অপেক্ষা করছি। আমি যাব শ্রীনগর আর টুটুল অমৃতসর। দুজনেই অফিসের কাজে। টুটুল এখন উচ্চপদস্থ ব্যস্ত কর্পোরেট। মুহুর্মুহ ওর মোবাইল বেজে ওঠে, অস্বীকার করব না, আমারও। তবে ছোটোবেলাকার বন্ধু দেখা হওয়াতে দুজনেরই খুব ভালো লাগলো। লাউঞ্জে গিয়ে মোবাইল দুটো ফ্লাইট মোডে করে কফির মাগ আর বার্গার নিয়ে দুজনে খুলে বসলাম পুরনো দিনের স্মৃতির ঝাঁপি। টুটুলের মফস্বলের বাড়িটা এখনও আছে, তাই ওর কাছে খোঁজখবর অনেক বেশি। সেই গল্প করতে করতে অবধারিতভাবে চলে এলো বিলু, পাপিয়াদি আর সেই ফেলুদা। কি খবর রে ওদের? একটু চুপ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফেলে টুটুল বলল, বিলুটা ডাক্তার হলেও ঠিক পসার জমাতে পারল না, বুঝলি। আসলে চিরকালে ভালো ছেলেদের যা হয়, একেবারেই ড্যাশিং পুশিং নয়। ওই একবারই ফেলুদার কুঙ্ফু দেখা দেখে যা হাত পা ছুঁড়েছিল। ছেলেটা এখন কেমন যেন সন্ন্যাসী টাইপ হয়ে গিয়েছে। বিয়ে থা করেনি, গ্রামের দিকে একটা সরকারি হেলথ সেন্টারে ডাক্তারি করে। ভাই বোন মিলে খুব সাদাসিধে থাকে। ভাই বোন মিলে থাকে মানে? পাপিয়াদিও বিয়ে করেনি নাকি? করেছিল। আমরা কত ভাবতাম বল পাপিয়াদির বিয়েতে টোপর মাথায় ফেলুদাকে দেখব। তা পাপিয়াদির বিয়েটাও সুখের হলো না। শুনেছি পাপিয়াদি যাকে বিয়ে করতে চেয়েছিল বাড়ি থেকে প্রবল আপত্তি ছিল। মানে ফেলুদাকে? কিছু জিনিস আছে জানিস তো, সত্যিটা আর জানতে ইচ্ছে করে না, কীরকম যেন স্বপ্নভঙ্গের মনে হয়। মাথায় মাথায় অনেক অঙ্ক করা এখন ছেড়ে দিয়েছি। বেশ, তারপর বিলুদের বাড়ির থেকে কাগজে বিজ্ঞাপন দিয়ে পাপিয়াদিকে ধরে বেঁধে একটা বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। পাপিয়াদি সেই লোকটার মধ্যে সব সময় ফেলুদাকে খুঁজত। সেই বিয়ে কি আর টেকে বল? কিছুদিন পর ডিভোর্স হয়ে গেল। পাপিয়াদি আর বিয়ে করেনি। মাঝে মাঝে মনে হয় জানিস, পাপিয়াদি যদি সুমন্তদাকে বিয়ে করতো হয়তো সুখে থাকতো। টুটুলের ফ্লাইট গেট আগে দিয়ে দিল। টুটুল আমাকে জড়িয়ে ধরে আমার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়ে মোবাইলটা ফ্লাইট মোড অন করে এগিয়ে গেল। জমজমাট লাউঞ্জে বসে এলোমেলো নানান পুরোনো দিনের কথা ভাবছি। হঠাৎ দেখি লম্বা ছিপচেপে চেহারা ভীষণ বুদ্ধিদীপ্ত মুখের এক তরুণ এসে ঢুকলো। পরনে ট্রাউজার জ্যাকেট, গলায় হালকা করে একটা মাফলার জড়ানো। ছেলেটা একটা সোফায় বসে দু আঙুল গালে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে একটা সুটকেস দেখতে আরম্ভ করলো। নিজের বয়স কোথায় যেন ভুলে গেলাম। মনে হলো ছেলেটা ফেলুদা হতে পারে কি? ফেলুদা এভাবেই হয়তো বেঁচে আছে পাপিয়াদি থেকে আমার মধ্যে। আমার ফ্লাইট গেটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। লাউঞ্জ থেকে গেটের দিকে যেতে যেতে আরেকবার ঘাড় ঘুরিয়ে থাকতে পারলাম না। ফেলুদা এভাবেই চিরকাল 27 বছর বয়সে বেঁচে থাকুক,
আমাদের মধ্যে। নমস্কার। ঋতু পরিবর্তন হচ্ছে, মাঘ পেরিয়ে ফাল্গুনের দিকে যখন চলেছি তখন ফেলুদার প্রেমিকা হয়তো অন্য কোনো আবেদন আনলেও আনতে পারে এই ভালোবাসার মরশুমে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গল্প শুনলাম, এবার উজ্জ্বল রায়ের কাছে গল্প শুনবো, তারপর দুটি গল্পের পাঠ প্রতিক্রিয়া এবং আলোচনা করবেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়। এত সব নামি দামি লেখকদের কাছে সঙ্গে আমাকে বলতে বলা মানে আমার হাঁটু কাঁপছে। আর সর্বাণীদিনও কাজ আমি কমিয়ে দেবো, তার কারণ এটা ঠিক গল্প নয়, গল্পের মতন করে একটা লেখা, বলা যেতে পারে আমার স্বগতোক্তিপূর্ণ একটা গদ্য। 1500 ওয়ার্ড বলেছিল, আমার 1000 ওয়ার্ড, মানে খুব সামান্য সময় আপনাদের ধৈর্য নেব। প্রতীক্ষা। এক একদিন এমনই হয়, কিছুই ভালো লাগে না, মন বিষাদগ্রস্ত হয়ে থাকে, শত খুঁজলেও সেই বিষাদের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। মলিন কাপড়ের মতো জড়িয়ে থাকে শোক। কাল কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি হয়নি, মন কষাকষি হয়নি, সকালবেলা খবরের কাগজে এমন কোনো সংবাদ ছিল না কাল যা পড়ে মন খারাপ হয়ে যায়। কাল পৃথিবীতে কোথাও ভূমিকম্প হয়নি, অথবা ভয়ঙ্কর কোনো টাইফুন বা হ্যারিকেন। একটি ঘর বাড়িও ভেঙে পড়েনি, ধ্বংস হয়নি কোনো গ্রাম বা নগর, ভেসে যায়নি একটিও লাশ। কাল কোথাও একটিও রাজনৈতিক সংঘর্ষ হয়নি। বিপুল ভোটে জেতার 3 দিন পরে কোনো নেতা কাল হাসতে হাসতে দল বদল করেনি। কাল সবাই সবার গালে হাসি মুখে লাল সবুজ গেরুয়া আবির মাখিয়ে দিয়েছে, যে যার পার্টির ফ্ল্যাগ খুলে নিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে ভাঁজ করে আলমারিতে তুলে রেখেছে। কাল কোথাও একটিও বোমা বিস্ফোরণ হয়নি। যারা এতদিন সামান্য টাকার বিনিময়ে প্রাণ সংশয় করে পার্টির জন্য বোমা বাঁধতে এসেছিল, তারা সবাই কাল মাঠে গেছিল বোরো ধান চাষ করতে, কিংবা মহাজনের 2 বিঘা জমিতে ঢ্যাঁড়স ফলাতে। কাল মাঠে যেসব গ্রামের নাবালক ছেলেরা খেলতে গিয়েছিল, তারা কেউ ঝোপের আড়ালে পড়ে থাকা কোনো বোমাকে বল ভেবে লাথি মারেনি। ফলে কাল একটি শিশুরও হাত পা ছিন্ন ভিন্ন হয়ে উড়ে পড়েনি দূরের কোনো নয়নজুলিতে। কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হতে গিয়ে ইউনিয়নের ছেলেদের হাতে টাকা না দিতে পারার যন্ত্রণা নিয়ে যে মেয়েটি কাল সন্ধেবেলা বাড়ি ফিরছিল, তাকে কেউ ইটভাটির কাদায় ফেলে ধর্ষণ করেনি। কেউ তার দুখানি নরম নিরীহ পা ছিঁড়ে দিয়ে উল্লাসে মাতেনি। কেউ তার বাদামি নিষ্পাপ নিষ্কলঙ্কিত জনিতে বিয়ারের বোতল ঢুকিয়ে দেয়নি। কাল পৃথিবীর কোথাও একটিও রেপ মার্ডার হয়নি। উন্মত্ত জনতা একটি নারীকেও কাল খোলা রাস্তায় উলঙ্গ করে হাঁটায়নি। এই বিশাল পৃথিবীতে কাল কোথাও এক ফোঁটা রক্তপাত হয়নি। কাল একটি ট্রেনও লেটে চলেনি। ট্রেনের সকল যাত্রীরা মহানন্দে টমেটো স্যুপ আর বাটার চিকেন খেয়েছে। ভুল সিগন্যালিংয়ের কারণে কাল একটি ট্রেনেরও অ্যাক্সিডেন্টের কবলে পড়েনি। সব যাত্রীরা কাল নিশ্চিন্তে যে যার গন্তব্যে পৌঁছেছে। কাল সবাই অফিসে হাজিরা দিয়েছে, মন দিয়ে কাজ করেছে, টেবিলের তলায় হাত বাড়িয়ে কেউ ঘুষ দেয়নি। অফিস ফেরত মেয়ের জন্য ট্রেনের হকারের কাছ থেকে মশলা বাদাম কিনে নিয়ে গেছে বাবা। বউয়ের জন্য চুপি চুপি দামি পারফিউম। অতি রোমান্টিক বর তার বিবাহিতা বউয়ের জন্য গোলাপি রঙের টুপিস কিনে নিয়ে গেছে, সঙ্গে আকাশি রঙের ট্রান্সপারেন্ট মিডকাট নাইটি। সুবিচার চেয়ে কাল রাস্তায় একজন শিক্ষকও মিছিলে হাঁটেনি। একজন ভুয়ো শিক্ষকও কাল 1 পয়সা ঘুষ দেয়নি কোনো পার্টির দালালকে। সমস্ত পড়ুয়ারা কাল স্কুল কলেজে গেছে, মন দিয়ে লেখাপড়া করেছে। গ্রাম থেকে পড়তে আসা মেধাবী নিরীহ ভীরু ছাত্রকে কাল র্যাগিংয়ের নামে উলঙ্গ করে হোস্টেলের করিডোরে হাঁটায়নি কোনো সিনিয়র দাদা। সবার সামনে হস্তমৈথুন করতে বাধ্য করেনি তাকে। গভীর রাতে ফোন করে সে নিরীহ ছাত্রকে তার মাকে বলতে হয়নি, মা আমি ভালো নেই। কাল যে উন্মাদিনী উলঙ্গিনী রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল, আজ তার পরনে কেউ জড়িয়ে দিয়েছে একটা সবুজ ধনেখালি শাড়ি। সেই উন্মাদিনীর মুখে আজ কোনো ক্রোধ নেই, নেই কোনো ক্ষুধার চিহ্ন। কাল সকালে একই সঙ্গে মন্দিরে ঘণ্টা বেজেছে ও উলধ্বনি হয়েছে।
পাশের মসজিদে শোনা গেছে ফাজারের আজান। কাল মুসলিম ভাইরা তার পড়শির বাড়িতে গিয়ে লাচ্ছা সিমের প্যাকেট দিয়ে এসেছে। হিন্দু মা বোনেরা তাদের দিয়েছে সত্যনারায়ণের সিন্নি। আদিবাসী খ্রিস্টান মেয়েটি ঘরে কেক বানিয়ে পাড়ায় বিলিয়েছে। কাল পৃথিবীতে একটি মানুষও অন্যের দিকে সন্দেহবশে ভুরুকুচকে তাকায়নি। কাল আকাশে এক ফোঁটা মেঘ ছিল না। নীল রঙের নির্মল আকাশে সারাদিন রোদ ঝলমল করেছে। পাখিরা আনন্দে ডানা মেলে ভেসে বেরিয়েছে আকাশময়। গাছের পাতারা আলো থেকে অতিরিক্ত ক্লোরোফিল শুষে নিয়ে ঝলমলে সবুজ হয়েছে। কাল বাতাসে পিএমকিউর মাত্রা ছিল 2.5-এর কম। কাল ইসলামপুর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। কাঞ্চনজঙ্ঘার মাথায় কমলা রঙের বরফের টুপি। কাল শেয়ার বাজারের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। কোথাও কোনো পতনের শব্দ পাওয়া যায়নি, না কোনো স্খলনের। এতদিন ধরে বিটি রোডের ধারে যেসব জুট মিলগুলো বন্ধ হয়ে পড়েছিল, কাল সেগুলো সব খুলে গেছে। মিলের সবুজ গেটের মাথায় কোনো পার্টির ফ্ল্যাগ উঠছে না, তার বদলে সেখানে ঝুলছে অনেক অনেক গাঁদা ফুলের মালা, হলুদ, বাসন্তী, মনে হচ্ছে বিশ্বকর্মা পুজোর ডেকোরেশন। কাল ওয়াঘা বর্ডারে ভারতীয় সেনারা সুসজ্জিত হয়ে মাথার ওপরে কালো বুট পরা পা তুলে কোনো রকম ঔদ্ধত্য প্রকাশ করেনি। কাল বর্ডারের ওপারে পাকিস্তানি সৈন্যরা পেশোয়ারের বিখ্যাত চাপালি কাবাবের প্যাকেট তুলে দিয়ে ভারতীয় সেনাদের অভিবাদন জানিয়েছে। ওরা বলেছে খুদা হাফিজ, এরা বলেছে ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, সকলের সহায় হন। ডোকলামে যে চীনা সৈন্যরা ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল, কাল তারা সবাই ভারতীয় সেনাদের সঙ্গে কোলাকুলি করে যে যার বাসায় ফিরে গেছে। কাল পৃথিবীর কোথাও কোনো দেশের কোনো সীমান্তে একটিও গুলির আওয়াজ শোনা যায়নি। কাল কেইভে যুদ্ধবিরতি ছিল। রাত্রি 8 ঘটিকায় পুটিন ও জেলেনস্কি খার্কিভ সীমানার লোপান নদীর তীরে টিকুটের টেবিলের ওপর সাদা চাদর বিছিয়ে একসঙ্গে ডিনার করেছেন। কচি ভেড়ার মাংসের রোস্ট খেয়েছেন, শেষ পাতে ভীমনাগের সন্দেশ। তারপর পেপার ন্যাপকিনে মুখ মুছে একে অপরের হস্তচুম্বন করেছেন। কাল গাজা স্ট্রিপে ইসরায়েলের তরফ থেকে একটিও রকেট নিক্ষেপ করা হয়নি, ফলে হাসপাতালে চিকিৎসারত একটিও নিরীহ অসহায় শিশু বা বৃদ্ধ পুড়ে মারা যায়নি। কাল নেতানিয়াহু হাসপাতালে গিয়ে বাচ্চাদের হাতে লেমন জুস তুলে দিয়েছে। তাদের মাথায় হাত রেখে বলেছে, তোমরা আমায় ক্ষমা করো, বড় হয়ে তোমরা কেউ আমার মতো নৃশংস যুদ্ধবাজ নেতা হয়েও না। কাল আমেরিকার কোথাও কোনো বিক্ষুব্ধ নাগরিককে ব্ল্যাক লাইভস ম্যাটার্স লেখা পোস্টার হাতে ঘুরতে দেখা যায়নি। কাল পৃথিবীর তাবৎ প্রেমিক প্রেমিকাকুল পরস্পরকে আলিঙ্গন করে আস্তে সে চুম্বন করেছে, ভালোবেসেছে। কাল একটি শিশুও মানসিক অথবা শারীরিক পঙ্গুত্ব নিয়ে জন্মগ্রহণ করেনি। কাল পৃথিবীর সকল সন্ত্রাসবাদীরা তাদের প্রিয় নাতি নাতনিদের সঙ্গে গিলোউটি কাবাব খেতে খেতে লুডো খেলেছে। AK-47 কিংবা আরও কোনো ভয়ানক ক্ষুধার্ত অস্ত্র সকল তারা নদীর জলে ভাসিয়ে দিয়েছে। নদী তীরে নিহত আত্মাদের প্রতি শান্তি কামনায় 1 মিনিট নীরব পালন করেছে। কাল কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার দেশবাসীর উদ্দেশ্যে একটিও মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। কাল পৃথিবীর কোনো ফুটপাতবাসী ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যায়নি। তবু আমার কেন এত মন খারাপ? কেন বুকে জমে রয়েছে এত ভয়ানক ক্রোধ? কেন এক শীর্ণ নদীর মতো অশ্রুজল অনবরত বয়ে চলেছে আমার বুকের ভেতরে? তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে। কাল সারাদিন ধরে আমি তন্ন তন্ন করে একটি হাত খুঁজে বেরিয়েছি, যে হাত আমাকে শুশ্রূষা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল আমার চোখের জল মুছিয়ে দেবে, 2 হাত দিয়ে আমাকে টেনে বুকে জড়িয়ে ধরবে। আমার একটি হাত সে তার মুঠিতে চেপে ধরে এই নির্মল নিরীহ সুন্দর ভালোবাসার এই পৃথিবীর বুকে হাঁটতে বেরোবে। সেই হাত কাল আমি সারা রাত্রিব্যাপী খুঁজেছি। মায়ের মতো এক কোমল শুশ্রূষার হাত, যে হাত আমায় লালন করবে বলেছিল, কথা দিয়েছিল আমার মুখে অন্ন তুলে দেবে। আর কতকাল প্রতীক্ষা করে থাকবো সেই কোমল মায়াবী হাতের জন্য। নমস্কার। আলোচনায় সর্বাণী বন্দ্যোপাধ্যায়। কথামালার এই অধিবেশনে, এই প্রথম উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, ভালোবাসা জানাই। কেননা ভালোবাসা এই জন্য, এই মানুষগুলোকে আমি অনেক দিন ধরে চিনি, এদের সঙ্গে আমার অনেক দিনের বসবাস। আর এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, কথামালা আরও এগিয়ে চলুক। প্রথমেই এই কথাটা বলে আমি শুরু করতে চাই। আজকে 2টো গল্পের শুনে আলোচনা করার দায়িত্ব আমাকে দেওয়া হলো।
শুনে আলোচনা করাটা একটু ঠিকঠাক হবে কিনা আমি জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, ভুল ত্রুটি থাকতেই পারে। দুটি গল্পেই স্বপ্ন আছে। প্রথম যে গল্প পড়েছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ফেলুদার প্রেমিকা, সেটি একটি স্বপ্নের গল্প, যে স্বপ্ন পূরণ হয়নি কিন্তু অলীকভাবে আবার ফিরে এসেছে। আর উজ্জ্বল রায় যে গল্প পড়েছেন সে গল্পে অসংখ্য না, যে নায়ের সঙ্গে আমরা প্রতিদিন বসবাস করছি, যে নাগুলো আমাদের প্রতিদিন ক্ষতবিক্ষত করছে, সেই নায়ের মধ্যে উনি আবার আশার আলো খুঁজেছেন, সেখানেও একটা স্বপ্ন। আমি প্রথমে কৃষ্ণেন্দুর গল্পে চলে যাব। মাননীয় লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আমার খুব প্রিয় লেখকও বটে। কৃষ্ণেন্দুর অনেক লেখা পড়েছি। এই লেখায় একটা শৈশব আছে, আমাদের হারিয়ে যাওয়া শৈশব, যে শৈশবে ফেলুদা ছিলেন, স্বপন কুমার ছিলেন, স্বপন কুমার আরও আগে। সেই ফেলুদাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসতাম। আমাদের এই ডিজিটাল পৃথিবী ছিল না, তখন ছিল না। আমরা যখন বড় হয়ে উঠেছি মফস্বলের গলিতে গলিতে, তখন আমাদের কাছে ফেলুদা ছিলেন অক্ষয়, অমর, অবিনশ্বর। তাকে নিয়ে শুধু মনে মনেই অনেক স্বপ্ন দেখা যেত। সেই ফেলুদাকে নিয়ে একটা গল্প তিনি এখানে আমাদের বলেছেন। তাদের সহপাঠী বিলু, তার দিদি, বিলু খুবই ভালো ছাত্র, এবং বিলুর দিদি পায়েল, তার পাপিয়াদি, তার স্বামী হচ্ছেন ফেলুদা বলে সে কল্পনা করে। কারণ পাপিয়াদির সঙ্গে যার দেখা হয়, বিলু যখন গোয়াজুলাইক স্কুলে অংশগ্রহণ করলো এবং সেখানে সে ফেলুদার ভূমিকায় পাঠ করলো, সেটাও স্বপ্নতারিত হয়ে, ফেলুদা তার হয়তো হিরো ছিল তাই সে ফেলুদা হতে চেয়েছিল। এবং যখন বিলু ফেলুদা সাজলো অথচ তাকে মানালো না, তখন সবাই তাকে ফেলুদা বলে ডাকতে চাইল, কিন্তু বিলু বলল ডেকো না, এই জন্য যে আমার দিদির সঙ্গে যার প্রেম আছে, আমার দিদিকে যিনি ভালোবাসেন তিনি একজন ফেলুদা। এক অদ্ভুত গল্প। আসলে ফেলুদার তো কোনো অস্তিত্ব নেই, ফেলুদা তো থাকতে পারেন না কোথাও, ফেলুদা তো আমাদের কল্পনায় বাস করেছেন। কিন্তু দিদির সঙ্গে তিনি দেখা করেন। দিদির ওই মফস্বল শহরে এক প্রেমিক ছিল, কিন্তু দিদির ওই অলীক ফেলুদা কথা বিলু বলতো, বিলুর কাছে শুনে শুনে এরা ভাবতো ওই ফেলুদা একদিন আসবে, সেই রূপকথার গল্প সম্ভব হবে, স্বপ্ন পূরণ হবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে ফেলুদাকে নিয়ে যতই ভাবা হোক, সেই ফেলুদা এলেন না কখনো মর্মচক্ষে। তাকে দেখা গেলেও তাকে সোজাসুজি তাকে কখনো দেখা গেল না। সেই ফেলুদাকে ওইভাবে রেখে তারা সব যে যার জীবনের যাত্রাপথে বেরিয়ে পড়ল, বিলুর বন্ধুরা। এবং অনেক পরে দেখা হচ্ছে এয়ারপোর্টে তার এক বন্ধুর সঙ্গে। আমি ভাবছি যে এখানে গল্পের মধ্যে আছে যে ওরা ভাবছে যে ফেলুদার সঙ্গে বিয়ে হবে, ফেলুদা ওকে বিলুর দিদিকে ভালোবাসে এবং তার সঙ্গে বিয়ে হবে। আমি ভাবলাম গল্প বোধহয় এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, গল্পে দেখানো হচ্ছে যে এয়ারপোর্টে আবার দুই বন্ধুর দেখা হচ্ছে এবং সেখানে বিলুদাকে নিয়ে যখন কথা হচ্ছে, বিলুকে নিয়ে যখন কথা হচ্ছে, বিলুর দিদিকে নিয়ে কথা হচ্ছে, তখন জানা গেল যে বিলুর দিদির সম্বন্ধ করে বিয়ে হয়েছে, সেই স্বপ্ন ভেঙে গেছে এবং বিলুও সেরকম সাকসেসফুল হয়ে উঠতে পারেনি। তার পড়াশোনায় প্রতিভা ছিল কিন্তু সে সেরাম দাঁড়াতে পারেনি। এখানেও কিন্তু গল্পটা শেষ হয়নি, এই দুটো বাঁক পেরিয়ে গেছে গল্পটা। প্রথম অধ্যায়ে বিলু
বিলুর গোয়াজুলাইকে অংশগ্রহণ, বিলুর ফেলুদা সাজা, সেখানে একটা স্বপ্ন। তারপরে বিলুর ফেলুদা না হতে চাওয়া, তার দিদির প্রেমিক ফেলুদা, এইটা বলে আরও অনেক রকমের স্বপ্ন সে বন্ধুদের মধ্যে বুনে দিচ্ছে, যেখানে সে বলছে আমাকে কখনো ফেলুদা বলে ডেকো না। সেই স্বপ্ন জেগে থাকছে, তারপরে সেই স্বপ্নও ভেঙে যাচ্ছে। তারপরে এয়ারপোর্টে দেখা হচ্ছে, জানা যাচ্ছে যে সেই ফেলুদার সঙ্গে বিয়ে হয়নি, সেই স্বপ্ন পূরণ হয়নি এবং বিলুও দাঁড়াতে পারেনি জীবনে। এই অধ্যায়েও কিন্তু গল্পটা শেষ নয়, লেখক বসে আছেন। লেখকই বলবো, সেই বিলুর বন্ধু সে বসে আছে, সে দেখছে তার উল্টো দিকে একজন সপ্রতিভ যুবক এসে বসছে। তার মানে তার যে সাজ, তার যে ভঙ্গি, তার যে তাকানো, তার মধ্যে আবার ফেলুদা জেগে উঠছে। ফেলুদারা মরে না। আর এই গল্পটাও এইভাবে আমার মনে থেকে যাবে। আমরা লেখকরা যখন লিখি, হয়তো বেশিরভাগ সময়ই আমরা কোনো পুষ্টি এসব চিন্তা করি না। আমাদের যা মনে হয়, আমাদের যেভাবে আমরা তাড়িত হই, সেভাবেই গল্প আমাদের কাছে আসে এবং আমরা গল্পগুলোকে প্রকাশ করি। পরের গল্পে সেটা আরও বেশি করে বোঝা গেল। উজ্জ্বলবাবু যে গল্প লিখেছেন সেটা কিন্তু এমনি সাধারণ ধারার গল্প নয়, একেবারেই নয়। তিনি প্রথমেই বলছেন একটা বিষাদ তাকে আচ্ছন্ন করেছে, যে বিষাদের কোনো কারণ নেই। কারণ ছাড়া বিষাদে তো আমরা ভুগি, মাঝে মাঝেই ভুগি। তাই জন্যই আমাদের কবিতা লেখা হয়, তাই জন্যেই আমরা মন খারাপ হয় আমাদের, তাই জন্যেই মানুষের ডিপ্রেশন আসে। এই বাস্তব জগতের আর্থিক মানে আরও সব যে কারণ আছে, তাছাড়াও মানুষের মনোজগতে যে বাস, এক বিষাদের বাস, সুখের বাসের থেকেও তার স্থায়িত্ব হয়তো অনেক বেশি। সেই বিষাদে ভুগছেন একজন মানুষ। সেই বিষাদ কিসের বিষাদ তিনি বলছেন না, গল্পে কখনোই তা বলছেন না। তিনি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, একটার পর একটা ন্যায়ের কথা তিনি বলে যাচ্ছেন। তিনি বলছেন যেখানে নেতার দলবদল ঘটছে না। তিনি বলছেন আমরা স্বাভাবিক জীবনে আছি, প্রকৃতির মধ্যে, পৃথিবীর মধ্যে কোনো বিপন্নতা নেই। তিনি বলছেন সুখের ছবির কথা, যেখানে স্বামী তার স্ত্রীর জন্য গোলাপি কামিজ নিয়ে আসে, আকাশি নাইটি নিয়ে আসে, যেখানে র্যাগিং হয় না, আমাদের কাগজের যে খবরগুলো আমাদের বিচলিত করে তা হয় না, যে পৃথিবী সুন্দর শান্ত, তবু সেই পৃথিবীতে তার সুখ নেই। কেন না, তিনি যে দুটি হাত খুঁজে বেড়াচ্ছেন, সেই শুশ্রূষার হাত, সেই ভালোবাসার হাত তিনি এখনও খুঁজে পাননি। আমি আবার বলবো, একজন লেখক, সামান্য একজন, আমি লেখালেখি করি, আমার কথা আমি বলতে চাই না। আমরা এখানে সবাই সমবেত হয়েছি যারা লিখি, আমরা কিন্তু বেশিটাই লিখি নিজেদের জন্য। এই যে উজ্জ্বলবাবু লিখেছেন, এ লেখাটাও নিজের জন্য লেখা, আর এই যে কৃষ্ণেন্দুবাবু লিখেছেন, এটাও নিজের জন্য লেখা। দুটি স্বপ্নের লেখা, যে দুটি স্বপ্ন আমাদের তাড়িত করলো, ভাসিয়ে নিয়ে গেল, না থেকে আলোর সন্ধান দিল। নমস্কার। ছোট গল্প পাঠের এই পর্বে যারা ছিলেন আমাদের সঙ্গে মঞ্চে, নিহারুল ইসলাম, আনসার উদ্দিন, উজ্জ্বল রায় এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং একই সঙ্গে ধন্যবাদ আলোচক সর্বাণী বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ রায়কে।